হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। দেখো, আগের দিন আমাদের বোর থিওরি নিয়ে আলোচনা হচ্ছিল, যেটা কিনা রাদারফোর্ডের থিওরির যে লিমিটেশন গুলো ছিল, মেন যে দুটো লিমিটেশন ছিল, সেটা হচ্ছে অ্যাটমের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারছিল না, আর একটা হচ্ছে যে অ্যাটমের ডিসক্রিট স্পেকট্রা সেটা সেটা ব্যাখ্যা করা যাচ্ছিল না। কিন্তু বোর থিওরি দিয়ে দুটোই ভালোভাবে ব্যাখ্যা করা যায়। অ্যাটমের স্টেবিলিটি ব্যাখ্যা করা যায় যে অ্যাটম যখন স্টেবল অবস্থায় থাকে, নিউক্লিয়াসের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে কি হয়, ইলেকট্রন গুলো ঘোরে, যাকে বলে অরবিট, যার কিনা একটা পার্টিকুলার অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু আছে, যেটা nh/2π এর সমান। তাহলে অ্যাটমটা স্টেবিলিটি ব্যাখ্যা করা যায় যতক্ষণ ইলেকট্রনটা ওই নিউক্লিয়াসের চারিদিকে ধরো ঘুরছে, তাই তো? নিউক্লিয়াসের চারিদিকে যতক্ষণ ঘুরবে সে একটা সেম এনার্জি ক্যারি করবে। যতক্ষণ না বাইরে থেকে এনার্জি দেওয়া হচ্ছে বা বাইরে থেকে এনার্জি বা ইলেকট্রনটা এমিট করছে, ততক্ষণ না ইলেকট্রন হায়ার কক্ষে না যেতে পারছে, না হায়ার কক্ষ থেকে লোয়ার কক্ষে আসতে পারছে। তাহলে বোর থিওরি দিয়ে অ্যাটমের স্টেবিলিটি ব্যাখ্যা করা যাচ্ছে খুব ভালোভাবে। আর যে স্পেক্ট্রাটা আলোচনা করা হয়েছিল সেটাও কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছিল। আমরা এখানে একটা সিমিলারিটিস পড়েছিলাম, সেখানে দেখো বলেছে যে অরিজিনের যে লাইন স্পেক্টর যে অরিজিনটা হয়, ট্রানজিশন অফ ইলেকট্রন ফ্রম হায়ার টু লোয়ার এনার্জি লেভেল রেজাল্টস ইন দ্য এমিশন অফ এনার্জি। আমরা কি জানি, হায়ার এনার্জি লেভেল থেকে যখন লোয়ার এনার্জি লেভেলে আসবে ইলেকট্রনটা, মানে রেডিয়েশন এমিট করবে, তখন কি হবে, ওই যে দুটো লেভেলের যে এনার্জি ডিফারেন্স সেটা হচ্ছে ফিক্সড। তো সেই যতটা এনার্জি গেইন করে সে যাবে, ততটা এনার্জি সে ব্যাক করবে। সেই যে ফিক্সড এনার্জি যেটা যে ব্যাক করছে, সেটা কি সেটা সেটা আলাদা আলাদা, যে অ্যাটম যতটা এনার্জি নেবে সে ততটা ব্যাক করবে, এমিট করবে। তো এইভাবে আমরা ডিসক্রিট স্পেক্ট্রা পাচ্ছি অ্যাটমের ক্ষেত্রে, যেটা কিন্তু বোর থিওরি দিয়ে এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে। এবার বোর থিওরির কিছু লিমিটেশন আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। ফার্স্ট লিমিটেশন ছিল যে আমরা যে স্পেক্ট্রাটা পাচ্ছি সেটা শুধুমাত্রই সায়েন্টিস্ট বোরকে বলেছিলেন যে শুধুমাত্র সিঙ্গেল ইলেকট্রন যে সিস্টেম গুলো আছে, যেমন হাইড্রোজেন লাইক সিস্টেম যেটা আছে, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, তো শুধুমাত্র সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে। বাট মাল্টি ইলেকট্রন সিস্টেমের যখন ব্যাপারটা আসছে, তখন কিন্তু বোর থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। আরেকটা কি হয়েছিল, যদি আমরা হাই রেজলিউশনের কোনো স্পেকট্রোস্কোপি মেথড ইউজ করি, তাহলে আমরা যে এই যে স্পেকট্রা গুলো পাচ্ছি, মানে এই যে লাইন গুলো পাচ্ছি, সেইগুলো কি হচ্ছে, নর্মাল লাইন থাকছে না, সে আরো স্প্লিট করে যাচ্ছে, মানে স্পেকট্রাল লাইনে স্প্লিটিং ঘটছে। সেই স্প্লিটিং গুলো বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে হতে পারে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে কি হয়, একটা ধরো একটা লাইন আমরা যেটা দেখছি, সেটা এরকম ডাবলেটে ভেঙে যেতে পারে, বা এরকম হলো ট্রিপলেটে ভেঙে যেতে পারে, বা এরকম হলো কোয়ার্টেটে ভেঙে যেতে পারে, বা এরকম কুইন্টেটে ভেঙে যেতে পারে, এরকম আছে সেক্টেড এরকম ভেঙে যেতে পারে। যদি আমরা হাই রিজলভিং পাওয়ারের কোনো স্পেকট্রোস্কোপিক মেথড ইউজ করি, তো আমরা এরকম সিঙ্গেল লাইন দেখতে পাবো না। তো এটা একটা সমস্যা, যেটা বোর থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়নি। থার্ড কি আসছে দেখো, যে এই যে ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে এরিয়া স্প্লিটিংটাকে আমরা বলছি স্টার্ক এফেক্ট, আর ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে এই যে স্পেক্ট্রার যে স্প্লিটিং হচ্ছে, সেটাকে আমরা বলবো জিম্যান এফেক্ট। এই দুটোই কিন্তু ব্যাখ্যা করা সম্ভব হয়নি বোর অ্যাটমিক মডেল দিয়ে। ওকে, নেক্সট কি বলছে দেখো, বোর অ্যাটমিক মডেল ইজ 2 ডাইমেনশনাল, মানে উনি শুধুমাত্র টু ডাইমেনশনের ক্ষেত্রে এক্সপ্লেন করতে পেরেছে অ্যাটমিক মডেলকে। বাট আমরা পরে আরো পড়বো অ্যাটমের যে বিভিন্ন অরবিটাল গুলো আছে, আমরা পরে পড়বো এস, পি, ডি, এফ। যেমন পি এর যেমন পি এক্স, পি ওয়াই, পি জেড হয়, তিনটে ডাইরেকশন, মানে 3 ডাইমেনশনালে আমরা পরে আমরা পড়বো, যেটা এক্সপ্লেন করা গেছে, যেটা কিন্তু বোর থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছিল না। যেমন ডি অরবিটাল হতে পারে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই যে 5টা ডি অরবিটাল, যেটা 3D স্পেসে ব্যাখ্যা করতে হবে, সেটাও কিন্তু এক্সপ্লেন করা যায়নি অ্যাকর্ডিং টু বোর মডেল। ওকে, নেক্সট দেখো কি বলছে, যে
বোর মডেল ইগনোর দ্য ডুয়েল ক্যারেক্টার অফ ইলেকট্রন। ইলেকট্রনের যে ডুয়েল ক্যারেক্টার আছে সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারেনি, মানে ইলেকট্রনের যে ওয়েভ নেচারটা আছে সেটা কিন্তু ভালোভাবে ব্যাখ্যা করা যায়নি। যেটা আমরা এর পরেই পড়বো ডি ব্রগলি ইকুয়েশন, সেখানে দেখবো যে ইলেকট্রনকে ওয়েভ হিসেবেও দেখানো হয়েছে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, হাইজেনবার্গ নীতিকেও এ ডাইরেক্টলি কন্ট্রাডিক্ট করছে বোর অ্যাটমিক মডেল। তো আমরা মেনলি এই 6টা লিমিটেশন আমরা দেখেছিলাম, ঠিক আছে। এই 6টা লিমিটেশন আমরা দেখেছিলাম। এরপর এই লিমিটেশন গুলো ওভারকাম করার জন্য আসছিল কি, তোমাদের ম্যাথ করেছিলাম, ম্যাথে আমি আসছি পরে। এই লিমিটেশন গুলো ওভারকাম করার জন্য কি হয়, মডার্ন যে মেথড কোয়ান্টাম মেকানিক্স এর থিওরি এক্সপ্লেন করা হয়। তার মধ্যে মেন দুটো থিওরি হচ্ছে, এক হচ্ছে ডুয়াল নেচার অফ ম্যাটার পার্টিকেল, আর একটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা আমরা আসছি, তার আগে এই টপিকের লাস্ট দুটো ম্যাথ বাকি ছিল, এটা আমরা এবার বলে দেবো। এই ম্যাথ গুলো আশা করি কোনো তোমাদের প্রবলেম হয়নি। নেক্সট ম্যাথটা ছিল, দেখো বলেছে ক্যালকুলেটেড ডিস্টেন্স অফ সেপারেশন বিটুইন দ্য সেকেন্ড এন্ড থার্ড অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে আমাদের অরবিট নিয়ে কথা হচ্ছে। অরবিট নিয়ে যদি কথা হয় তাহলে কি হবে, ফর্মুলাটা কি ছিল, দ্য রেডিয়াস অফ nth অরবিট। এর ফর্মুলাটা ছিল যে কোনো অরবিটের আর ইন রেডিয়াস বার করতে গেলে আমরা কি বলেছিলাম, আর ওয়ান এর ভ্যালুর সাথে কি করতে হবে, এন স্কোয়ার কে মাল্টিপ্লাই করে দিতে হবে। এখানে আমরা জানি আর ওয়ান এর ভ্যালু কি 0.529, আর যেটা অ্যাংস্ট্রম, আর এন স্কোয়ার এখানে কি, এন স্কোয়ার এখানে সেকেন্ড আর থার্ড অরবিট বলেছে, তাহলে এইটা হচ্ছে ভ্যালু। তাহলে 0.529 এন স্কোয়ার অ্যাংস্ট্রম। এবার কি বলেছে, সেপারেশন ডিস্টেন্স চেয়েছে, তাহলে কি হবে, r3 মাইনাস r2 এর ডিস্টেন্স চেয়েছে। তাহলে 0.529 n স্কোয়ার মানে 3 স্কোয়ার, 9 মাইনাস 0.529 ইন্টু কি হবে 2 স্কোয়ার মানে 4, তাহলে এই টোটালটা অ্যাংস্ট্রম। কি করবে, 0.529 যদি আমরা কমন নিই তাহলে কি হবে, 9 মাইনাস 4 হচ্ছে 5 ইন্টু 0.529 যদি আমরা করি, যেটা অ্যান্সার আসবে তোমার 2.645 অ্যাংস্ট্রম। এটা আমাদের অ্যান্সার। ওকে, তো এটা আমাদের ফার্স্ট ম্যাথটা ছিল, দেখে নাও ঠিক আছে কিনা। সেকেন্ড ম্যাথ কি ছিল, আফটার অ্যাবজর্বিং অ্যান এনার্জি of যদি এনার্জিটা অ্যাবজর্ব করে, the electron of hydrogen atom will jump to which orbit। বলছে যদি এই পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করা হয় তাহলে হাইড্রোজেন অ্যাটমটা কোন অরবিটে জাম্প করবে। দেখো এটা কি করে করব, আমরা কি জানি এনার্জির ফর্মুলা কি, এনার্জি ইকাল টু, আমরা জানি nth অরবিটালের এনার্জি ইকাল টু কি হবে, en ইকাল টু এটা হচ্ছে -2.18 ইন্টু 10⁻⁹, এটা বাই n স্কোয়ার জুল। এটা হচ্ছে এনার্জির একটা ফর্মুলা, আমরা আগের ক্লাসে দেখবে আলোচনা করেছি। এবার এটা যদি আমরা E1 এর ভ্যালুটা বার করি, কোন অরবিটালে জাম্প করতে পারবে, তাহলে আমাদের গ্রাউন্ড স্টেটের এনার্জিটা আমাদের আগে জেনে নিতে হবে। গ্রাউন্ড স্টেটের এনার্জি আর কিছুই না, 2.18 ইন্টু 10⁻⁹ বাই গ্রাউন্ড স্টেট মানে 1, তাহলে এটার ভ্যালু এটাই থেকে যাচ্ছে -2.18 into 10⁻⁹ অ্যাংস্ট্রম, সরি এটা জুল, ঠিক আছে। তো আমি E1 এর ভ্যালুটা বার করে নিলাম। এবার বলেছে এতটা এনার্জি অ্যাবজর্ব করছে, তাহলে গ্রাউন্ড স্টেট থেকে এই গ্রাউন্ড স্টেট আর এই এনার্জি টোটাল আমাদের অ্যাবজর্বটা টোটাল এনার্জি কত হলো সেটা আমাদের দেখতে হবে। এই দুটো যদি আমরা যোগ করি মানে 2.044 ইন্টু 10⁻⁹ প্লাস -2.18 ইন্টু 10⁻⁹, এগুলোকে আমরা যদি যোগ করি পাবো 1.36 ইন্টু 10⁻⁹, মানে গ্রাউন্ড স্টেটের এনার্জি এটা ছিল, সেখান থেকে কি করছে, ধরো আমি এই জায়গাটা ধরো মুছে দিচ্ছি, তাহলে তোমাদের ভালো করে বোঝাতে পারবো।
দেখো বলছে এইখানে একটা বলছে ধরো E1 এটা একটা ধরো গ্রাউন্ড স্টেট, সেখানে একটা হাইড্রোজেন অ্যাটম এখানে আছে, সে যদি তার গ্রাউন্ড স্টেটের একটা ইটসেলফ এনার্জি আছে, এবার একে একটা এনার্জি দেয়া হচ্ছে, সেটা কত, এইটা 2.044 ইন্টু 10⁻⁻19 জুল এনার্জি দেওয়া হবে। তাহলে বলছে সে কোন স্টেটে, এটা E1 হতে পারে, 2 যে কোনো কিছু হতে পারে, কোন স্টেটে সে জাম্প করবে। তাহলে আর কিছুই না, এই এনার্জির ফর্মুলার সাথে এই টোটাল যে এনার্জিটা বেরোলো সেটা যদি আমরা ক্যালকুলেট করে দিই তাহলে আমরা পেয়ে যাব। দেখো এনার্জির ফর্মুলা কি ছিল, এইটাই, এই ফর্মুলাটার সাথে আমরা যদি যেটা পেয়েছি সেটা যদি ইকুয়েট করে দিই তাহলে কত হচ্ছে, -1.36 ইন্টু 10⁻19 ইকুয়াল টু এনার্জির ফর্মুলাটা কি মাইনাস, তাহলে সেখান থেকে আমরা এন স্কোয়ারের ভ্যালুটা পেয়ে যাব, এন স্কোয়ারের ভ্যালুটাই আমাদের লাগবে 10⁻90 বাই এন স্কোয়ার। এটা যদি সলভ করি তাহলে এন এর ভ্যালুটা আসবে তোমার 4। তাহলে সে ইলেকট্রন উইল জাম্প যা ফোর্থ অরবিট। এটা যদি ফার্স্ট হয়, সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ অরবিটে কি হচ্ছে, ইলেকট্রনটা জাম্প করবে এই পরিমাণ এনার্জি দিলে। এটা দেখা গেল। দেখো এটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, অসুবিধা হলে জানিও কমেন্টে। দেখো ম্যাথ গুলো আমরা দেখলাম, এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে কি, আমরা আগেই বললাম যে বোর মডেলের যে লিমিটেশন গুলো ছিল সেগুলো ওভারকাম করার জন্য আমাদের নতুন একটা থিওরি আসে, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। সেখানে মেনলি দুটো থিওরি আমাদের পড়তে হবে, একটা হচ্ছে ডুয়াল নেচার অফ ম্যাটার পার্টিকেলস, আর দুই হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ফার্স্ট যেটা আছে দেখো, ডুয়াল নেচার অফ ম্যাটার পার্টিকেলস, ডি ব্রগলি থিওরি। ডি ব্রগলি থিওরি কি বলেন, ধরো নিলস বোর সোমারফিল্ড আমরা তোমাদের আলোচনা করা হয়নি। সোমারফিল্ড কি বলেছিলেন যে ইলেকট্রিক্যাল অরবিটাল মানে যেখান থেকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আসছে সেটা উনি ব্যাখ্যা করেছিলেন, আমাদের এতটা লাগে না, ঠিক আছে। তো নিলস বোর সোমারফিল্ড তারা যে থিওরি গুলো দেয় তারও লিমিটেশন ছিল, সেটা ওভারকাম করার জন্যই কি হয়, দেখো 1905 যদি এই সালে কি হয়, আইনস্টাইন এক সায়েন্টিস্ট আছে জানি, খুব ফেমাস সায়েন্টিস্ট, উনি কি বলেন যে লাইট হ্যাজ ডুয়াল নেচার, লাইটের দুটো নেচার থাকতে পারে, বোথ ওয়েভ নেচার অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল নেচার। এটা আমরা আগের ক্লাসেও দেখেছি যে লাইটের দুটো নেচার থাকতে পারে, ওয়েভ আর পার্টিকেল নেচার, তাই তো, এটা আমরা আগেও দেখেছি। তিনি কি বলছে, 1924 সালে কি হয়, সায়েন্টিস্ট ডি ব্রগলি বলেন যে শুধুমাত্র লাইট বা ইলেকট্রনই না, এই ধরনের যত মাইক্রোস্কোপিক পার্টিকেল আছে সব ধরনের মাইক্রোস্কোপিক পার্টিকেল গুলোই কি হচ্ছে, এই ডুয়াল নেচার দেখাবে, অ্যাসোসিয়েটেড উইথ ওয়েভ নেচার অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল নেচার, ঠিক আছে। আইনস্টাইন বলেছিলেন শুধুমাত্র কি ইলেকট্রন যে বোথ নেচার লাইট মানে যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা বলছিলাম সেটাই একমাত্র ডুয়াল নেচার শো করতে পারে, ওয়েভ নেচার অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল নেচার। বাট 1924 সালে সায়েন্টিস্ট ডি ব্রগলি কি বললেন যে শুধুমাত্র ইলেকট্রন বা লাইট না, যত ধরনের মাইক্রোস্কোপিক পার্টিকেল আছে মানে ছোট টাইনি পার্টিকেল, ম্যাক্রোস্কোপিক মানে বড় পার্টিকেল হয়ে যাচ্ছে, আমরা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের কথা বলছি না, আমরা এখানে মাইক্রোস্কোপিক পার্টিকেলের কথা বলছি। যত ধরনের মাইক্রোস্কোপিক পার্টিকেল আছে তারা সবাই কিন্তু ওয়েভ নেচার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল নেচারে এক্সিস্ট করে, ঠিক আছে। এবার বলছে দেখো, দ্য ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকেল ইজ কল্ড ম্যাটার ওয়েভ অর ডি ব্রগলি ওয়েভ। এই যে ওয়েভটাকে বলছে ম্যাটার ওয়েভ বা ডি ব্রগলি ওয়েভ, ওকে। দেখো দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ মুভিং পার্টিকেল, তার একটা ওয়েভলেন্থ তিনি বলেন যে এই যে ওয়েভটা ম্যাটারে তার একটা ওয়েভলেন্থ থাকবে, তার ভ্যালুটা কি h/mv, ঠিক আছে। mvটা এখানে mটা কি মাস অফ দা পার্টিকেল, দেখো এখানে বলেছে, আর বিটা হচ্ছে ভেলোসিটি অফ দা পার্টিকেল, পি হচ্ছে কি মোমেন্ট অফ দা পার্টিকেল। আমরা জানি ভর ইনটু বেগ করলে কি হবে, তার আমরা গতিবেগ পেয়ে যাব, মোমেন্টাম পেয়ে যাব, তাই তো। আর এইচ হচ্ছে আমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, h/t, টি মানে আর কিছুই না, পি মানে এমভি, ওকে। দেখো তাহলে কি হচ্ছে, উনি একটা ইকুয়েশন দিলেন ডি ব্রগলি যে সমস্ত ম্যাটার ওয়েভ যে হচ্ছে, যে মাইক্রোস্কোপিক পার্টিকেল গুলো সবই ওয়েভ আর পার্টিকেল নেচার একসাথে এক্সিস্ট করছে, সেই যে ওয়েভ ম্যাটার ওয়েভ তার একটা ওয়েভ লেন্থের ভ্যালু আছে, সেই ওয়েভ লেন্থের ভ্যালু কি দিলে h/mv।
যেটাকে আমরা বলতে পারি h/p, মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই ভরবেগ। ওকে, দেন কি বলছে দেখো, all the properties of electron and other matter particles can be explained by its wave particle duality। এখান থেকে কি বলছে, from the de Broglie equation তাহলে কি হবে, ল্যামডাটা কার সাথে প্রপোর্শনাল, 1/mv এর সাথে ল্যামডাটা প্রপোর্শনাল হচ্ছে, যেখানে h হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে, wavelength varies to proportional to কি হচ্ছে, momentum, এটাই হচ্ছে। তাহলে কি বলছে, the wavelength of the wave associated with the fast moving particle is inversely proportional to its momentum। এটাই de Broglie ইকুয়েশনের মেন বক্তব্য ছিল। ঠিক আছে, এবার দেখো এই ডেরিভেশনটা কিভাবে এলো, মানে এই যে ডেরিভেশনটা h বা ল্যামডা ইকুয়াল টু h/mv, এটাকে আমাদের প্রুভ করতে হবে। ল্যামডা ইকুয়াল টু কি, h/mv বা h/p, এটা কিভাবে এলো দেখো, কি বলছে, the de Broglie equation derived by using Planck quantum theory and Einstein equation of mass energy equivalency। According to Planck quantum theory, আমরা আগের দিন পড়েছিলাম কি ছিল, E equal to nh নিউ, যেটাকে এনার্জিকে একটা প্যাকেট হিসেবে কল্পনা করা হচ্ছিল, আমরা আগের দিন পড়েছি। যে সিরিজ সাথে তুলনা করেছিলাম, যে একটা পার্টিকুলার, সব সিরিজে যেতে গেলে একটা পার্টিকুলার তোমাদেরকে এনার্জি মানে ওয়ার্ক করতে হচ্ছে, তবেই তুমি যেতে পারছো। এনার্জিটা ডিসক্রিট কোয়ান্টাইজড মানে একটা প্যাকেট হিসেবে দেখানো হচ্ছিল। যে কি বলেছিলাম, যে এই এনএইচ নিউ, সেখান থেকে ইকুয়েশনটা আসছে ই ইকুয়াল টু এইচ নিউ। এবার আমরা কি জানি, নিউ মানে কি, সি বাই ল্যামডা, সেখানে ই, তাহলে এই প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি থেকে আসছে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, যেখানে সিটা কি ছিল, ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট, আর ল্যামডা কি ছিল, ওয়েভলেন্থ, এটা ছিল। আর এইচটা আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট জানি। এবার এটা একটা থিওরি গেল, আরেকটা কি হচ্ছে, অ্যাকর্ডিং টু আইনস্টাইন ইকুয়েশন। অ্যাকর্ডিং টু আইনস্টাইন ইকুয়েশন কি বলা হচ্ছে, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এভাবে ছিল। তো এই দুটো ই এর ভ্যালুকে যদি আমরা ইকুয়াল করে দিই, এখানে এমটা কি, মাস অফ দ্য ফোটন, ঠিক আছে, মাস অফ দ্য ফোটন, আর সি হচ্ছে ভেলোসিটি অফ দ্য ফোটন। এখানে সি কি ছিল, ভেলোসিটি অফ লাইট, এটা সি হচ্ছে ভেলোসিটি অফ ফোটন। ওকে, দেন দেখো এই দুটোকে তোমরা ইকুয়াল করে দিই, যেমন 1 আর 2, ফ্রম 1 and 2 থেকে আমরা কি পাবো, এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এম সি স্কোয়ার। দুদিকে সি সি কেটে গেল, তাহলে কি এলো, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি, এটা আমরা পেলাম। ঠিক, এবার বলছে de Broglie pointed out the equation 3 can be applied to fast moving matter particles such as electron। তাহলে de Broglie এটাকে কি বলছে, a lambda equal to h by mv, সিটাকে উনি v দিয়ে রিপ্লেস করছেন, যেখানে v হচ্ছে ভেলোসিটি অফ পার্টিকেল, v হচ্ছে কি, ভেলোসিটি অফ পার্টিকেল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি de Broglie ইকুয়েশন। এই ডেরিভেশনটা একটু দেখে নিও তোমরা। নেক্সট দেখো কি বলছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ বোর ইলেকট্রন ফ্রম de Broglie ইকুয়েশন। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কিভাবে বার করব ফ্রম de Broglie ইকুয়েশন। দেখো de Broglie ইকুয়েশন ধরে আমরা কি জানতে পারি, যে ইলেকট্রনও ওয়েভ নেচারটাও এখানে ব্যাখ্যা করছে। দেখো অ্যাকর্ডিং টু de Broglie কি বলছে, এ টাইনি পার্টিকেল লাইক ইলেকট্রন রিভলভিং ইন এ সার্কুলার অরবিট মাস্ট হ্যাভ ওয়েভ ক্যারেক্টার অ্যাসোসিয়েটেড উইথ ইট। Thus, for the wave to be completely in the phase, the circumference of the orbit should be an integral multiple of wavelength। ধরো যদি একটা ওয়েভ তো আমরা আগে মানে ফার্স্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম ওয়েভলেন্থ আমরা কিভাবে ধরবো। একটা ওয়েভ এরকম হয়, যেটার উপরটাকে কি বলে, ক্রাস্ট বলে, আর নিচেটাকে বলে টাপ। এবার এই পুরোটাকে আমরা ওয়েভলেন্থ ধরবো, বাট আমরা এখানে দেখতে পাই না যে ওয়েভটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে। সেই জন্য আমরা কি করা হয়, যে এরকম দুটো পাশাপাশি সারাউন্ডিংস কোনো ক্রাস্টকে নেওয়া হয়, সারাউন্ডিংস কোনো ক্রাস্টের যে ম্যাক্সিমা গুলো আছে সেই লেন্থটাকে নেওয়া হয় ওয়েভলেন্থ হিসেবে, বা দুটো পাশাপাশি ট্রাক যে আছে তার একেও আমরা ওয়েভলেন্থ হিসেবে ধরতে পারি। ঠিক আছে, এটা ওয়েভলেন্থ, এখান থেকে স্টার্ট হয়ে এখানে গেলেও সেটাকে আমরা ওয়েভলেন্থ হিসেবে ধরবো।
বা পাশাপাশি দুটো ক্রাস যদি থাকে তার যে ডিস্টেন্স সেটাকে আমরা ওয়েভলেন্থ ধরতে পারি, পাশাপাশি যদি চার্জ থাকে সেটাকে আমরা ওয়েভলেন্থ ধরতে পারি। এবার দেখো ইলেকট্রন যদি কোনো ওয়েট একবার ধরো ইলেকট্রন যদি কোনো এরকম সার্কুলার পথে মুভ করে, ঠিক আছে, যদি এটা সার্কুলার হলো না বাট তোমরা করে নিও, সার্কুলার পথে যদি মুভ করে তাহলে কি হবে, কন্টিনিউয়াস ম্যানারে যদি মুভ করে তার ওয়েভ নেচার নিয়ে এরকম ভাবে যাবে, যেরকম কন্টিনিউয়াস ওয়েতে মুভ করে তখন সেটাকে আমরা বলবো ইন ফেজ, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো যদি কন্টিনিউয়াস ওয়েতে থাকে তখন আমরা সেটাকে বলবো ইন ফেজ। আর যদি ইলেকট্রন এইভাবে থাকে, দুটো একসাথে জয়েন্ট না হয়, এই জিনিসটাকে আমরা বলবো ক্রিস্টাল ক্রাফট যদি মিট না করে তখন তাকে আমরা বলবো আউট অফ ফেজ। এবার এটার ক্ষেত্রে আমরা কোনো কিছুই দেখতে পাবো না, ডিস্ট্রাক্টিভ, এটা হচ্ছে আমরা ইনফেজটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। যদি এরকম হয়, জিনিসটা আমরা একটু সরিয়ে দিচ্ছি, ইকুয়েশনটা আসবে দেখো, তাহলে দেখো এই পুরোটা এখান থেকে একটা, এটা একটা ওয়েভ, এখান থেকে এটা, এটা একটা ওয়েভ, তারপর এইখান থেকে এটা, এটা দু নাম্বার ওয়েভ, এখান থেকে এটা, এটা আরেকটা ওয়েভ, এখান থেকে এটা আরেকটা ওয়েভ, লাস্ট এখান থেকে এটা আরেকটা ওয়েভ। তাহলে আমরা যদি এই ওয়েভলেন্থটাকে আমরা দেখতে পাই, সেটাই কি হচ্ছে আমাদের যে সার্কামফারেন্স আছে তার সাথে ইকুয়াল হচ্ছে। সার্কামফারেন্স মানে 2πr, তার সাথে কি হচ্ছে এন নাম্বার অফ যে ওয়েভলেন্থ আমরা পাচ্ছি তার সাথে আমরা ইকুয়াল হচ্ছে, সেটাই দেখো বলেছে অ্যাকর্ডিং টু ডি বগলি দ্য টাইনি পার্টিকেল ইলেকট্রন যখন সার্কুলার পাথে মুভ করে তখন কি হচ্ছে, এই যদি কমপ্লিটলি ইনফেজ ভাবে মুভ করে তখন তার যে সার্কামফারেন্স মানে 2πr টা সার্কামফারেন্স অফ দ্য অরবিট শুড বি অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেন্থ। দেখো এই পাঁচটা ওয়েভলেন্থকে যদি আমরা যোগ করে দিই তাহলে তো আমরা 2πr পেয়ে যাচ্ছি, মানে সেটাই বলছে এখান থেকে একটা রিলেশন আসছে 2πr ইকুয়াল টু n ল্যামডা। এখান থেকে দেখো আমরা ল্যামডার একটা ভ্যালু পাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু কি হচ্ছে 2πr বাই n, যেখানে ল্যামডা হচ্ছে কি ওয়েভলেন্থ, আর হচ্ছে কি রেডিয়াস অফ দ্য অরবিট, n হচ্ছে an ইন্টিজার। ওকে, সেখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এই ইকুয়েশন থেকে ল্যামডা ইকুয়াল টু h বাই mv পাচ্ছি, ঠিক আছে, h বাই mv। অতএব কি হচ্ছে 2πr, আর সরি এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2πr ইকুয়াল টু n ল্যামডা, 2πr ইকুয়াল টু n ল্যামডা। এবার এই ল্যামডার ভ্যালুটা আমরা যদি ডি বগলি ইকুয়েশনের সাথে ক্যালকুলেট করি, 2πr ইকুয়াল টু n, ডি বগলি ইকুয়েশনে কি বলা হয়েছিল ল্যামডা ইকুয়াল টু h বাই mv বলা হয়েছিল, তার সাথে যদি ইকুয়াল করে দিই কি হবে, তার সাথে ইকুয়াল করে দিলে কি হবে, তাহলে আমরা একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা পাবো দেখো mvr এর ভ্যালুটা পাবো, mvr যেটাকে আমরা বলেছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেই ভ্যালুটা পাবো mvr ইকুয়াল টু nh বাই কি mvr ইকুয়াল টু nh বাই 2π, এই ভ্যালুটা পাবো। দেখো এখান থেকে কিন্তু প্রুভ হয়ে যাচ্ছে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের এই ভ্যালুটা কিন্তু আমরা আগে পেয়েছি, দেখো আগের ক্লাসে যেটা বোর থিওরি বলেছিলে যে mvr যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বোর পস্টুলেট থেকে যেটা আসছিল আরো আগে, দেখো এটা mvr ইকুয়াল টু nh বাই 2π, বোর যেটা বলেছিল যে এই যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন গুলো ঘুরছে তার একটা পার্টিকুলার অরবিটে ঘুরছে যার কিনা অ্যাঙ্গুলার মোমেন্টাম হতে হবে mvr ইকুয়াল টু nh বাই 2π, মানে সেই অরবিট গুলোর একটা পার্টিকুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালু থাকবে, মানে সেই ভ্যালুটা হচ্ছে কোয়ান্টাইজড, তার একটা পার্টিকুলার ভ্যালু থাকবে, তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কিনা কোয়ান্টাইজড।
সেটা কিন্তু ডি ব্রগলি ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হলো। ডি ব্রগলি ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হলো, তাই তো? It is also same relation as predict by Bohr. বোঝা গেল এই ব্যাপারটা? মানে বোর যে পস্টুলেটে যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু ডি ব্রগলি ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হলো। ঠিক আছে, এবার আমরা কি দেখবো দেখো, circumference of the electronic orbit and the wavelength associated with the electronic motion. দেখো আমরা বোর থিওরি অনুযায়ী কি পেয়েছি যে mvr equal to nh by 2 pi, এটা আমরা পেয়েছি mvr equal to nh by 2 pi। এখান থেকে কি আসতে পারে, mv মানে ভরবেগটা তাহলে কি হবে nh by 2 pi r, যেখানে m কি মাস অফ ইলেকট্রন, দেখো n হচ্ছে 1 2 3 এই সংখ্যাগুলো হতে পারে, r হচ্ছে রেডিয়াস অফ অরবিট, v ভেলোসিটি অফ ইলেকট্রন। এবার ডি ব্রগলি ইকুয়েশন থেকে আমরা পেয়েছি কি ল্যামডা ইকুয়াল টু h বাই mv পেয়েছি, তাহলে mv ইকুয়াল টু কি হবে h বাই ল্যামডা। এই দুটোকে যদি আমরা ইকুয়েট করে দিই, দুটো এই mv এর ভ্যালু আর এই mv এর ভ্যালু যদি আমরা ইকুয়েট করে দিই কি পাবো, nh বাই 2 pi r ইকুয়াল টু h বাই ল্যামডা। h যদি কেটে যায় তাহলে আমরা কি একটা রিলেশন পাচ্ছি 2 pi r ইকুয়াল টু n ল্যামডা। দেখো সারকমফারেন্স, এটা মানে কি সারকমফারেন্স, এটা আবার ইনডাইরেক্টলি প্রুভ হয়ে গেল যে সারকমফারেন্স অফ ইলেকট্রনিক অরবিট ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মোশন অফ ইলেকট্রন। তাই তো আমরা কি পড়েছিলাম আগের এইটা থিওরি থেকে বললাম যে এই যে ওয়েভলেন্থ যদি ইন ফেজে থাকে এর যে টোটাল সারকমফারেন্স হবে, টোটাল যে সারকমফারেন্স যার ভ্যালু হচ্ছে 2 pi r সারকমফারেন্স, টোটাল যে ওয়েভলেন্থ আছে ধরো 5টা ওয়েভলেন্থ আছে তাহলে এটা 5 ল্যামডা হবে, তাহলে এটা প্রুভ করে দেখানো গেল। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছে কাইনেটিক এনার্জি অফ এ মুভিং পার্টিকেল এন্ড ডি ব্রগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ ইট। আমরা জানি কাইনেটিক এনার্জি ভ্যালু আমরা আগেই পড়েছিলাম যে ই ইকুয়াল টু কি সেই ইলেকট্রনের ইন্টেন্সিটি আর ইন্টেন্সিটি আর কাইনেটিক এনার্জি, এটা ব্যাখ্যা করার জন্য আমরা বলেছিলাম ই ইকুয়াল টু হাফ mv স্কয়ার, এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। এবার এটাকে যদি আমি এইভাবে লিখি, দুটোকে যদি আমরা m দিয়ে মাল্টিপ্লাই করি তখন কি হবে m e ইকুয়াল টু হাফ m স্কয়ার v স্কয়ার, দিয়ে কি হচ্ছে এই যে m v স্কয়ার এটাকে এই 2টাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, 2me ইকুয়াল টু mv তার স্কয়ার, দিয়ে যদি স্কয়ারটাকে আমরা ওদিকে নিয়ে যাই তাহলে কি হবে mv ইকুয়াল টু কি হবে √2me, এটা হচ্ছে একটা রিলেশন। দেখো mv ইকুয়াল টু √2me মানে ভরবেগ যেটা। এবার ডি ব্রগলি ইকুয়েশন থেকে আমরা কি জানি ল্যামডা ইকুয়াল টু h বাই mv, তাহলে mv ইকুয়াল টু কি h বাই ল্যামডা। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ইকুয়েট করি তাহলে আমরা কি পাবো h বাই ল্যামডা ইকুয়াল টু 2me। এগুলো সব ম্যাথ কিন্তু করতে হবে আমাদের, আমরা করাবো আজকেই করাবো লাস্টের দিকে। h বাই 2me এটা হচ্ছে পুরো ডেরিভেশন, ল্যামডার ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে দেখো কাইনেটিক এনার্জি থেকে হাফ mv স্কয়ার পাচ্ছি, সেখান থেকে mv ইকুয়াল টু এটা পাচ্ছি √2me, আর এই যে ভ্যালুটা ছিল ল্যামডার ভ্যালু সেখান থেকে আমরা mv পাচ্ছি, দুটোকে ইকুয়েট করে আমরা ল্যামডা মানে যে ওয়েভলেন্থের একটা আলাদা ইকুয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট দেখো বলছে কি ক্যালকুলেশন অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন ফ্রম potential applied. Potential যদি দেখি, if an accelerating potential V is applied to an electron beam, the energy acquired by each electron কি হবে ইলেকট্রন ভোল্ট EV। যদি আমরা EV তে বার করি তাহলে কি হবে this energy becomes the kinetic energy of electron, মানে potential energy into ইলেকট্রনের যে চার্জ এই জিনিসটা ইকুয়াল কার সাথে হবে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে আমরা জানি হাফ mv স্কয়ার, যার সাথে ইকুয়াল হতে পারে। তাহলে এখান থেকে আমরা দেখো v এর ভ্যালুটা যদি বার করি তাহলে 2ev ইকুয়াল টু কি mv স্কয়ার, m টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি হবে v স্কয়ার ইকুয়াল টু 2 ইলেকট্রন ভোল্ট বাই m, এই স্কয়ারটাকে যদি হাটিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে √। ঠিক আছে, এবার দেখো কি বলছে, তাহলে ল্যামডার ভ্যালু আমরা কি জানি h বাই mv,
তাহলে ভি এর জায়গা আমরা এটা বসিয়ে দেবো, এইচ বাই এম, আর ভি এর জায়গা কি, এই ভ্যালুটা উল্টো যাবে, এম বাই 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো কি হচ্ছে, এই এখানে একটা এম, এই এমটাকে আমরা কি লিখতে পারি, এরম লিখতে পারি। তাহলে এই একটা এম, এই একটা এম কেটে গেল, তাহলে কি হচ্ছে এইচ বাই রুট ওভার 2 ই ভি, এই একটা ইকুয়েশন চলে এলো ল্যামডা। ঠিক আছে, দেখো বলছি ইন প্লেস অফ ইলেকট্রন ইফ এনি আদার চার্জ পার্টিকেল ইজ দেয়ার, তাহলে কি হবে, এই ইটাকে তখন কিউ দিয়ে রিপ্লেস করা হচ্ছে, যে পার্টিকেল ক্যারিং কিউ কুলম ইজ অ্যাক্সিলারেটেড আন্ডার এ পোটেনশিয়াল ডিফারেন্স, তখন কি হবে ল্যামডার ভ্যালুটা এইচ বাই 2m কিউ ভি, এইটা হবে। বোঝা গেল? দেখো তাহলে টোটাল আমরা কটা ডেরিভেশন দেখলাম, একটা, দুটো, তিনটে, আর এইটা কিভাবে আসে চারটে, আর এই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম বি কিভাবে ডিরাইভ করা গেছে সেটা পাঁচটা আমরা ইকুয়েশন ডেরিভেশন আমরা দেখলাম। এগুলো একটু ভালো করে দেখে নিও, সহজই আছে, কোনো অসুবিধা নেই, একটু ভালো করে পড়লেই তোমরা পেরে যাবে। এবার দেখো আমরা আসছি যে ডিফারেন্স বিটুইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এন্ড ম্যাটার ওয়েভ, ডিফারেন্স বিটুইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্ড ম্যাটার ওয়েভ। দেখো এখানে কি বলছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি আমরা জানি, দিস ওয়েভ আর অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রিক্যাল এন্ড ম্যাগনেটিক ফিল্ড। আমরা কি পড়েছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে প্রোপাগেশন অফ ডাইরেকশন, সেটা যদি আমরা এক্স ধরি, তাহলে ওয়াই ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড হলে, এটা ওয়াই ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড হলে যে ডাইরেকশনে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড হবে। তাহলে এটা পারপেন্ডিকুলার টু দা ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি থেকে আমরা পড়েছি। ম্যাটার ওয়েভ কি বলছে, দিস ওয়েভ আর নট অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রিক্যাল এন্ড ম্যাগনেটিক ফিল্ড, ম্যাটার ওয়েভ কিন্তু ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড নয়। দুই হচ্ছে দেখো, ভেরিয়াস টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেলস উইথ দ্য সেম ভেলোসিটি, মানে বিভিন্ন টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি হয়, সেম ভেলোসিটিতে ট্রাভেল করে, যেটা হচ্ছে কিনা 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। ম্যাটার ওয়েভস কি করে, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটি হতে পারে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো সবের সেম ভেলোসিটি, যেটা কিনা লাইটের ভেলোসিটি ছিল 3 ইন্টু 10⁻10, বাট ম্যাটার ওয়েভ কি করে, ডিফারেন্ট ভেলোসিটিতে ট্রাভেল করতে পারে। বোঝা গেল? এবার দেখো কি বলছে, 3 হচ্ছে the wavelength of electromagnetic wave is given by the equation, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইকুয়েশন কি ছিল, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমসি, আর ওয়েভ লেন্থ অফ ম্যাটার ওয়েভস এর ইকুয়েশন আমরা এই পড়লাম এইচ বাই এম ভি, এইটা দিয়ে ব্যাখ্যা করা। দেখো এগুলো ছাড়াও আরো অনেক ডিফারেন্স আছে যেগুলো আমরা বলছি, দেখো সেটা দেখো, লেখো কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি আমরা 4 নম্বর পয়েন্ট ধরি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড, এটা আমরা বললাম। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্যান বি রেডিয়েটেড ইনটু স্পেস অর এমিটেড, ক্যান বি রেডিয়েটেড ইনটু স্পেস, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি হয়, স্পেসের থ্রু দিয়ে রেডিয়েট করতে পারে, বাট ম্যাটার ওয়েভস কি হয়, নাইদার রেডিয়েটেড ইনটু স্পেস নর এমিটেড বাই দ্য পার্টিকেল। ঠিক আছে, দিস আর সিম্পলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকেল। ম্যাটার ওয়েভ শুধুমাত্র পার্টিকেলের উপরে ডিপেন্ড করছে, বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেমন ধরো সানলাইট, সে কি স্পেসের থ্রু দিয়ে আসছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্পেসের থ্রু দিয়ে আসছে, ম্যাটার ওয়েভ শুধুমাত্র পার্টিকেলের উপর নির্ভর করে। আরেকটা কি বলছে দেখো, দে ডু নট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডু নট রিকোয়ার এনি মিডিয়াম ফর প্রপাগেশন। চার এটা লিখতে পারো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমি এইভাবে লিখছি, ডু নট রিকোয়ার any medium for propagation. This wave can pass through vacuum. এটা ভ্যাকুয়াম দিয়েও পাস করতে পারে।
আর ম্যাটার ওয়েভ কি হচ্ছে, দে রিকোয়ার মিডিয়াম ফর প্রপাগেশন। ম্যাটার ওয়েভ লিখবে দে রিকোয়ার মিডিয়াম ফর প্রপাগেশন। এটা পরীক্ষায় আসতে পারে ডিফারেন্স, যে তিনটে দেওয়া আছে, আমি আরো কিছু এখানে লিখে দিচ্ছি, এগুলো অ্যাড করে নিও। দিস ওয়েভ ক্যান নট পাস থ্রু ভ্যাকুয়াম, ক্যান নট পাস থ্রু ভ্যাকুয়াম। ঠিক আছে, এই 4 নম্বর পয়েন্টটা অ্যাড করে নিও। এটা গেল। দেখো আর কি বলছে, অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেল উইথ এ সেম ভেলোসিটি। এটাই বললাম, এটা আমরা আগেও বলেছি, অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেল উইথ সেম ভেলোসিটি, ম্যাটার ওয়েভের ডিফারেন্ট ভেলোসিটি। আর কি বলছে, দ্য ভেলোসিটি অফ অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ইকুয়াল টু দ্য লাইট। লাইটের মতোই ইকুয়াল, যেটা লাইটের মতো ইকুয়াল ভেলোসিটি নিয়ে চলে, এর সবার আলাদা আলাদা ভেলোসিটি আছে। আর একটা লাস্ট কি বলছে, দ্য ওয়েভলেন্থ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এন্ড মাচ লার্জ আর গিভেন বাই দ্য রিলেশন। ওয়েভলেন্থ হচ্ছে ওয়েভলেন্থটা বেশি হয় দেন ম্যাটার ওয়েভস এর ওয়েভলেন্থ, যা তার থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেন্থটা বেশি হয়। বোঝা গেল? এইটাই হচ্ছে মেন, মানে তোমরা এই চারটে মনে রেখো তাহলেই হবে। দেখে নাও। দেখো এবার আমরা কতগুলো ম্যাথ করব। দেখো কি বলছে, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ ডি ব্রগলি ওয়েভ অ্যাসোসিয়েটেড with the electron moving with velocity 2.05 into 10 to the power 7 meter per second। এটা কিভাবে বার করব, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ বার করতে বলেছে, মানে এখানে ল্যামডার ভ্যালুটা আমাদের বার করতে হবে। কি বলে দিয়েছে, যার ভেলোসিটি বলে দিয়েছে, ঠিক আছে, মানে ভি এর ভ্যালুটা বলে দিয়েছে 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে, ল্যামডা বার করতে হবে। তাহলে সেই ইকুয়েশন, ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন, ল্যামডা ইকুয়াল টু কি, এইচ বাই এম ভি, আমরা জানি। এবার এইচ মানে কি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এর ভ্যালুটা আমরা জানি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। ঠিক আছে, এখানে 34 নেওয়া হয়েছে, এসআই আছে বলে। আর মাস এখানে কি হবে, ইলেকট্রনের মাস 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, এটাও কেজিতে নেওয়া হয়েছে, ইন্টু এখানে দেখো ভি এর ভ্যালুটা বলেই দিয়েছে 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার 7। ঠিক আছে, এটা মিটার পার সেকেন্ড, সবই এসআইতে আছে। এটা যদি তুমি ক্যালকুলেট করো, মানে ভিটা ভেলোসিটি বলে দিয়েছে, ভেলোসিটি অফ ইলেকট্রন, নর্মালি ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে, তোমরা পেয়ে যাবে। কিভাবে করবে বলো তো, আগে এই ভ্যালুগুলো আলাদা আলাদা গুণ করে নেবে, 6.626 বাই 9.11 ইন্টু 2.05, আর এই ভ্যালুটা 10 এর ভ্যালুটা আলাদা ক্যালকুলেট করবে। এটা আমরা জানি তো, 34, এটা উপরে উঠে গেলে কি হয়, প্লাস হয় 31, আর এটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এইভাবে বার করে দেখো এটা করবে, তাহলে আসবে 3.548 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার। ঠিক আছে, এটা ক্যালকুলেট করবে, এটাই আসবে। দেখো বোঝা গেল কিনা। সিম্পলি তোমাদের ফর্মুলা, সেম ফর্মুলা গুলো মনে রাখতে হবে, এন্ড ক্যালকুলেশনটা ঠিকভাবে করলে তোমরা কিন্তু ম্যাথটা করতে পারবে। দেখো এটা দেখো, নেক্সট ম্যাথে আমরা যাব। দেখো নেক্সট, এটা আমরা এখানে মুছে দিলাম। তোমরা ভিডিওটা পজ করে নোট করে নিও। দেখো নেক্সট কি বলছে, ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন হ্যাভিং ডি ব্রগলি ওয়েভলেন্থ। মানে ডি ব্রগলি ওয়েভলেন্থটা এখানে বলে দিয়েছে, ধরো ল্যামডার ভ্যালুটা এখানে বলে দিয়েছে, ল্যামডার ভ্যালু বলে দিয়েছে 200 অ্যাংস্ট্রম।
কি বলছে, ক্যালকুলেট ভেলোসিটি। ভেলোসিটি বের করে পারবো, সেম ফর্মুলা, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। তাহলে আমাদের বার করতে হবে ভি, তাহলে এইচ বাই এম ল্যামডা। যদি আমরা করি, ভি ইকুয়াল টু কি, সেম এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এখানে কত হবে 34 কেজি গ্রাম স্কোয়ার সেকেন্ড ইনভার্স। আর নিচে এম এর ভ্যালুটা কত, এই যে ইলেকট্রনের যে মাস সেটা কিন্তু মনে রাখবে 9.11। দেখো মাসের ভ্যালুটা কিন্তু সবসময় লাগছে 10 টু দি পাওয়ার 31 কেজি, কেজিতেই বসাতে হবে কিন্তু এসআই তে, ইন্টু এখানে 200 অ্যাংস্ট্রং বলেছে। 200 অ্যাংস্ট্রং কে আমরা মিটারে নিয়ে যেতে গেলে কি করব, 1 অ্যাংস্ট্রং সমান কত, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। তাহলে অ্যাংস্ট্রমকে মাইনাস 10 মিটার, বোঝা গেল? এটা যদি আমরা ক্যালকুলেট করি, দেখো এখানে কেজি কেজি কেটে যাবে, ঠিক আছে, মিটার, তাহলে এখানে আসবে মিটার পার সেকেন্ডে আসবে, কেজি কেজি যদি কেটে যায়, এই একটা মিটার এই একটা মিটার কেটে গেল, তাহলে যে ভ্যালুটা আসবে দেখো, ভ্যালুটা আসছে 3.64 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড। এটাই ভেলোসিটির ইউনিট, আমরা জানি মিটার পার সেকেন্ড। দেখো এটা করে নাও। নেক্সট দেখো যেটা আসছে, অনেকগুলো ম্যাথ রেখেছি। চারেরটা কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ পার্টিকেল হুইচ হ্যাজ ডি ব্রগলি ওয়েভলেন্থ, মানে মোমেন্টাম বার করতে বলেছে, মানে এমভি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে, যার ওয়েভলেন্থ বলে দিয়েছে। ঠিক আছে, ওয়েভলেন্থ বলে দিয়েছে, কি বার করব, মোমেন্টাম, আর কিছুই না, খুব সিম্পল, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এমভিটাকে আমরা মোমেন্টাম বলি, তাহলে কি বার করব, এমভি ইকুয়াল টু কি, জাস্ট ল্যামডা ইন্টু এইচ। ল্যামডার ভ্যালু বলে দিয়েছে 0.1, 0.1, এখানে ল্যামডার ভ্যালু বলে দিয়েছে। তাহলে এমবি ইকাল টু, সরি এটা আমি এটা ভুল লিখলাম, এমবি ইকাল টু এইচ এর ভ্যালু আমরা কি জানি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এখানে দেখো, হ্যাঁ 34 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স হয়। এবার এই ওয়েভলেন্থের ভ্যালুটাকেও কিন্তু আমাদের এতে নিয়ে যেতে হবে, এসআই তে নিয়ে যেতে হবে। আমরা এই দেখলাম 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, 0.1 ইন্টু কি হবে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। মিটার মিটার কেটে যাচ্ছে, সেখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এই যে ভ্যালুটা পাবো দেখো, ভর বেগ, মানে ভরের একটা একক থাকবে কি কিলোগ্রাম, আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 কিলো, কেজিটা কি ভরের একক, আর বেগের একক কি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। দেখো বোঝা গেল কি? নেক্সট দেখো, বলছে ক্যালকুলেট দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ প্রোটন হুইচ ইজ মুভিং উইথ এ কাইনেটিক এনার্জি। মানে কাইনেটিক এনার্জিটা তোমাকে এখানে বলে দিয়েছে, মানে কার ভ্যালু বলেছে, হাফ এম বি স্কোয়ার এর ভ্যালু বলে দিয়েছে, কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। কাইনেটিক এনার্জি বলে দিয়েছে, কি বার করতে হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ বার করতে হবে। আমরা এখানে একটা ফর্মুলা দেখেছিলাম, কাইনেটিক এনার্জির সাথে ওয়েভলেন্থের কি ফর্মুলা হয়, সেখান থেকে দেখো বার করব। ওয়েভলেন্থের ফর্মুলা কি, এইচ বাই এম বি ছিল, তাহলে আমাদের এইচ বাই এম বি এর ভ্যালুটা আমাদের লাগবে ওয়েভলেন্থ বার করতে গেলে। দেখো এখান থেকে কাইনেটিক এনার্জির ভ্যালু এটা ছিল, এবার হাফ এম এর ভ্যালু কি জানি আমরা, প্রোটনে এম এর ভ্যালু, মাস অফ প্রোটন এর ভ্যালুটা আমাদের জানতে হবে, এটা তোমাদের দেয়া থাকবে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, এই ভ্যালুটা দেয়া থাকবে ইন্টু ভি স্কোয়ার, দিয়ে যদি আমরা ইকুয়াল করি এখানে,
10⁻23। এখান থেকে ভেলোসিটির একটা আমরা ভ্যালু পাবো। ভেলোসিটির ভ্যালুটা এখানে আসছে, ক্যালকুলেট করলে পাবো 244.7 মিটার পার সেকেন্ড। তোমরা বাড়িতে ক্যালকুলেট করো, আর কিছুই না, এই ভি এর ভ্যালুটা বার করতে হবে। ভি এর ভ্যালুটা মাল্টিপ্লাই করে লাস্টে রুট করে দিতে হবে, তাহলেই কিন্তু পেয়ে যাবে, ভি এর ভ্যালু পেয়ে যাবে। এবার কি বলেছে, ফোটনের ওয়েভলেন্থ বার করতে হবে। এই ফর্মুলা অনুযায়ী দেখো, এইচ এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, এম এর ভ্যালু কি, এম এর ভ্যালুও জানি, মাস অফ প্রোটনের ভ্যালুটা আমাদের দেয়াই থাকবে, এখানে নেই বাট ম্যাথে দেয়া থাকবে। দিয়ে টোটালি ক্যালকুলেট করলে আমরা পাবো কি 1.62 ইন্টু 10⁻⁻9 মিটার। বোঝা গেল? দেখো এটা নোট করে নিয়েছো। নেক্সট ম্যাথে আমরা যাব, দেখো এটা আমরা ক্লিন করছি। 7 এরটা কি বলেছে, ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান আলফা পার্টিকেল হুইচ হ্যাজ এ ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ 8 মিটার। যেখানে ওয়েভলেন্থ বলে দিয়েছে, আর কি করতে হবে, আমাদের কাইনেটিক এনার্জিটা বার করতে হবে। দেখো কাইনেটিক এনার্জি বার করতে হবে, ওয়েভলেন্থ আমাদের বলে দিয়েছে। কিভাবে করব, আমরা কি জানি, মাস অফ এ আলফা পার্টিকেল, মাস কিভাবে বার করব, 4 ইন্টু 10⁻, এই ভ্যালুগুলো তোমাদের দেয়া থাকবে, এখানে দেওয়া নেই আর দেয়া থাকবে তোমাদের 6.022 ইন্টু 10⁻23 কেজি। এখান থেকে আমরা পাবো 6.64 ইন্টু 10⁻⁻27 কেজি। মাস অফ এ আলফা পার্টিকেল আমরা ফার্স্টে বার করে নিলাম, কারণ কাইনেটিক এনার্জি আমাদের বার করতে হবে, যেখানে কি হাফ mv স্কয়ার। ঠিক আছে, এবার দেখো ল্যামডা ইকাল টু কি, আমরা জানি ল্যামডা ইকাল টু আমরা জানি h/mv। এবার ভেলোসিটিটা আমাদের বার করতে হবে। ভেলোসিটি কিভাবে বার করব, h/m ল্যামডা করে। ভেলোসিটি যদি আমরা বার করি, এই ভ্যালুগুলো, h এর ভ্যালু বসাবো, m এর ভ্যালুটা কোনটা বসাবো, এইটা বসাবো, ল্যামডার ভ্যালু কি, ল্যামডার ভ্যালু দিয়ে দিয়েছে, ডি ব্রগলি ওয়েভলেন্থ 8 পিকোমিটার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 1.247 ইন্টু 10⁻4 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুটা দেখো, আমরা এম এর ভ্যালু বার করলাম, ভি এর ভ্যালু বার করলাম। এবার আমরা এখান থেকে কি বার করব, যেটা আসলে চেয়েছে কাইনেটিক এনার্জি ভ্যালু, আর কিছুই নয়, হাফ mv স্কয়ার, জাস্ট হাফ। কাইনেটিক এনার্জি কি, হাফ, এম এর ভ্যালুটা বসাবো 6.64 ইন্টু 10⁻⁻7, আর হচ্ছে এই ভ্যালুটা 1.247 ইন্টু 10⁻4 মিটার পার সেকেন্ড করলে আমরা কি পাবো, দেখো 5.16 ইন্টু 10⁻⁻19 জুল। আমরা এই ভ্যালুটা পাচ্ছি। দেখো বুঝতে পারলে কিনা, তাদের ম্যাথটা হলো। নেক্সট দেখো কি বলছে, find the de Broglie wavelength associated with a tennis ball of mass 60 গ্রাম মুভিং উইথ এ ভেলোসিটি। মানে টেনিস বল আছে, যার মাস বলে দিয়েছে 60 গ্রাম আর ভেলোসিটিও বলে দিয়েছে, এর ওয়েভলেন্থ বার করতে হবে। তাহলে ওয়েভলেন্থের ফর্মুলা আমরা কি জানি, হাফ ইকাল এইচ, মানে ল্যামডা ইকাল টু h/mv। ভেলোসিটি জানি, ভি জানি, এম জানি, এইচ এর ভ্যালুও জানি, আর কিছুই না, পুট করতে হবে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল। দেখো এটা এসআই তে আছে, মিটার পার সেকেন্ডে আছে, এই ভ্যালুটা, এইচ এর ভ্যালুটা আমরা এসআই তে বসাবো। এম এর ভ্যালু কি, এম এর ভ্যালু এখানে 60 গ্রাম, 60 গ্রামকে আমাদের কেজিতে নিতে হবে, গ্রাম থেকে কেজি করতে গেলে কি হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, ইন্টু ভেলোসিটি কি 10 মিটার পার সেকেন্ড, এটা ঠিকই আছে। দিয়ে এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা কি পাবো, দেখো ল্যামডার ভ্যালুটা আমরা পেয়ে যাবো, ল্যামডার ভ্যালুটা পাচ্ছি 1.105
10⁻³ মিটার, এটা ওয়েভলেন্থ পেয়ে গেলাম। লাস্ট দেখো কি বলেছে, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ আলফা পার্টিকেল হ্যাভিং অ্যান এনার্জি, মানে আলফা পার্টিকেলটার এনার্জি বার করতে হবে যার কিনা, মানে ওয়েভলেন্থ বার করতে হবে যার কিনা এনার্জি ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে ডাইরেক্ট আমাদের একটা ফর্মুলা ছিল ল্যামডা ইকুয়াল টু এনার্জি ভ্যালু দিয়ে দিয়েছে, ওয়েভলেন্থ বার করার ফর্মুলা দেখো H/2me, একটা ডাইরেক্ট ফর্মুলা ছিল, আমরা ডিরাইভ করেছি, সেখান থেকে করব। তাহলে H এর মান 6.626 ইন্টু 10⁻²/2, m এর ভ্যালু জানতে হবে, আলফা পার্টিকেলের m এর ভ্যালু, এগুলো দেখবে তোমাদের ফার্স্ট ক্লাসেই বলা হয়েছিল। 6.8 বা বইতেও আছে, পেয়ে যাবে 10⁻80 ইন্টু e এর ভ্যালুটা, সরি এখানে এটা বসালাম হচ্ছে এনার্জি ভ্যালু। এবার m এর ভ্যালু দেখো, m এর ভ্যালু হচ্ছে আলফা পার্টিকেল 4 ইন্টু, যেটা কি ফোটনের ভরের 4 গুণ, 67 ইন্টু 10⁻27, সেজন্য 4 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, দিয়ে আমরা এর অ্যান্সারটা পাবো 2.198 ইন্টু 10⁻12 মিটার। দেখো এই ক্যালকুলেশন গুলো আমি আলাদা করে দেখাচ্ছি না, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, আর ক্যালকুলেটর তো আছেই, এগুলো দিয়ে করে নিও, ইভেন বইতেও তোমরা পেয়ে যাবে। এই ক্যালকুলেশন গুলো কিন্তু নিজেরা করে করে দেখো। নেক্সট দেখো, আমরা আসছি দুটো প্রিন্সিপাল বলেছিলাম, একটা হলো ডি ব্রগলি ইকুয়েশন গেল, আর একটা হচ্ছে কি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে হাইজেনবার্গ কি বলছেন, যে it is impossible to measure simultaneously both the position and momentum of a subatomic particle like electron বা any other particular moment, ঠিক আছে। বলছে যে কোনো একটা মুভমেন্টে ইলেকট্রন বা এনি সাবঅ্যাটমিক পার্টিকেল, মানে এনি মাইক্রোস্কোপিক পার্টিকেল কি হয়, যাদের পজিশন আর মোমেন্টাম একসাথে ডিটারমাইন করা যায় না, তাই তো। ধরো ইলেকট্রন একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল, সেটার পজিশন আর মোমেন্টাম, সে যদি কোনো ওয়েভ হিসেবে থাকে, ওয়েভ নেচারে থাকে, সে তার একসাথে পজিশন আর ভরবেগ কখনোই একভাবে ডিটারমাইন করা সম্ভব নয়। এর এক্সপ্লেনেশন কি দিয়েছে দেখো, যদি ডেল এক্স টা আনসার্টেনটি অফ পজিশন হয়, ডেল এক্স কি আনসার্টেনটি অফ পজিশন হয়, আর ডেল পি আনসার্টেনটি অফ মোমেন্টাম হয়, তাহলে আমরা কি দেখব, এই ভ্যালুটা আসছে গ্রেটার দেন ইকুয়াল টু h/4π, এটা আমাদের দেখতে হবে। যদি দেখো এখানে ডেল এক্স টা যদি স্মল হয়, তাহলে এটা কি হবে, এটা লার্জ ভ্যালু হবে, বা এটা যদি লার্জ হয়, এটা তখন কি হবে, স্মল ভ্যালু হবে, তাই তো। এইভাবে এবার যদি ধরো এমন প্রশ্ন আসে, যদি ডেল এক্স এর ভ্যালুটা 0 হয়ে যায় বা ডেল পিটা 0 হয়ে যায়, মানে মোমেন্টামটা তুমি, মোমেন্টামের আনসার্টেনটি তুমি পজিশন বলে দিচ্ছ, সেটাকে যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে, ডেল এক্স তাহলে কি হচ্ছে ইন্টু 0 h/4π, 0-র নিচে গেলে কি হবে, এই জিরোটা যদি নিচে যায় টোটাল জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে, ডেল এক্স এর ভ্যালুটা তখন ইনফিনিটি, মানে কোনো একটা যদি 0 করি, আর একটা যে প্রপার্টি থাকছে সেটা ইনফিনিটির ভ্যালু হয়ে যাবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার দেখো এই যে ইকুয়েশনটা আছে, সেটাকে কিভাবে আরো ডিরাইভ করা হয়েছে, ডেল এক্স ইন্টু পিটা কি ভরবেগ আমরা জানি, তাহলে ডেল এম ভি লেখা যাচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। এমটা দেখো, এমটা কনস্ট্যান্ট, সেই জন্য কি আমরা লিখতে পারি, বাইরে নেব ডেল এক্স এম ডেল ভি, এটা অনুযায়ী আমরা লিখতে পারি h/4π, বা এই এমটাকে যদি আমরা নিচে নিয়ে যাই, তাহলে আমরা কি লিখবো, ডেল এক্স ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π এম, দেখো এইটা। তার মানে এতগুলো ভাবে আমরা এই হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে লিখতে পারি। কি বলছে, আউট অফ পজিশন এন্ড মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম, ইফ one attempt to accurately measure any one of these quantities, then the quantity become less accurate, মানে একটাকে যদি তুমি কোনো অ্যাকুরেটলি মেজার করতে পারো, আর একটা যে কোয়ান্টিটি থাকছে সেটাকে তুমি ভালোভাবে মেজার করতে পারবে না, এটা এখানে বলা হচ্ছে।
এবার দেখো কি বলছে, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ নট অ্যাপ্লিকেবল ফর ম্যাক্রোস্কোপিক অবজেক্ট। দেখো ম্যাক্রোস্কোপিক অবজেক্টের ক্ষেত্রে এটা কখনোই অ্যাপ্লিকেবল না। ম্যাক্রোস্কোপিক অবজেক্ট যেমন ধরো আমি তুমি কোনো বস্তু যেটা বড় বস্তু, তার তো তুমি একসাথে পজিশন অ্যান্ড মোমেন্টাম, আমি এখন এক জায়গায় স্থির হয়ে বসে আছি, মানে আমার পজিশনটা স্থির, মোমেন্টাম আমার বেগ নেই, আমি কোনো বেগে নেই, তাহলে ভর বেগ ইকুয়াল টু 0, মানে একসাথে আমার কিন্তু ডিটারমাইন করা যাচ্ছে। বাট যখনই কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেল আসে তার ক্ষেত্রে কিন্তু করা যাচ্ছে না, তাই তো? যেমন ধরো একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল, ইলেকট্রন ধরো একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল, তাকে আমি বাইরে থেকে দিলাম বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা এক্সাইটেড করলাম, তখন কি হচ্ছে, সে সঙ্গে সঙ্গে এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে, মানে সে কিন্তু গ্রাউন্ড স্টেটে থাকছেই না। সে তার ধরো এখানে একটা ইলেকট্রন আছে, সে অ্যাকচুয়াল এই পথে ধরো মুভ করছে, এটা ধরো সার্কুলার একটা পথে নিউক্লিয়াস চারিদিকে ঘুরছে, কিন্তু বাইরে থেকে সে যখনই এনার্জি পাচ্ছে, তার ঘোরার কথা ছিল এই পথে, কিন্তু সে এক্সাইটেড হয়ে কি হয়ে যাচ্ছে, ধরো এটা ভালোভাবে করছি, এটা ওয়েট ড্র করতে দাও। ধরো ইলেকট্রনটা এরম ভাবে আছে, নিউক্লিয়াসের চারিদিকে এই সার্কুলার পথে একটা ইলেকট্রন ঘুরছে, বাট কি দেখা গেল, সে তো তার পথ তো এটা, এবার বাইরে থেকে সে যদি এনার্জি এখানে গেইন করে, সে তখন কি করবে, এই পথে ঘোরার পরিবর্তে সে কি করবে, পরের কক্ষপথে যাবে, তাই তো? যদি সে এনার্জি পায়, সে কি করবে, নিজের কক্ষপথ ছেড়ে পরের কক্ষপথে যাওয়ার চেষ্টা করবে। মানে একটা ইলেকট্রন তার নর্মাল একটা এনার্জি দিলি সে কিন্তু স্থির থাকছে না, তার গতিবেগ এন্ড পজিশন সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা হাইজেনবার্গ বলছে যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেল তার একসাথে গতিবেগ এবং পজিশন নির্ণয় করা সম্ভব নয়। ওকে, এটাই বলা হয়েছে। আরেকটাকে বলছে ইলেকট্রনস কান রিসাইড ইন দ্য নিউক্লিয়াস। ইলেকট্রন কেন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, দেখো বলছে যার এখানে বেগটাই যেটা বলছে এইভাবে বার করা হচ্ছে, যার বেগটা কি বলছে যে লাইটের বেগের থেকে মানে ভীষণ বেশি, তার জন্য কি হচ্ছে, ইলেকট্রন কান রিসাইড উইথিন দ্য নিউক্লিয়াস। দেখো এইটুকুই ছিল, এবার আর কতগুলো ম্যাথ আছে দিয়ে আজকে ক্লাস শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো কি কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? দেখো ম্যাথ গুলো দেখো কি বলছে, দ্য ক্যালকুলেট দ্য আনসার্টেনটি ইন ভেলোসিটি অফ এ মুভিং অবজেক্ট অফ মাস, যার মাস বলে দিয়েছে 25 গ্রাম, ইফ দ্য আনসার্টেনটি ইন ইটস পজিশন, আনসার্টেনটি অফ পজিশন বলে দিয়েছে, মাস বলে দিয়েছে, ক্যালকুলেট দ্য আনসার্টেনটি অফ ভেলোসিটি বার করতে বলেছে। আমরা কি জানি, ডেল এক্স ইন্টু ডেল পি ইকাল টু কি h/4 পাই, এই হিসেবে আমরা ধরছি। এবার আমরা কি দেখেছিলাম, ডেল এক্স টাকে কিভাবে লিখতে পারি, এম ডেল ভি লিখতে পারি ইকাল টু h/4 পাই, ঠিক আছে? এবার ডেল ভিটা আমাদের বার করতে হবে। ডেল ভি এর ভ্যালুটা কিভাবে নেবো, h/4 পাই বাই নিচে কি হবে, এই ভ্যালুটা চলে আসছে এম ডেল এক্স, এই টোটাল ভ্যালুটা আমাদের বসাতে হবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার কত -34, যেহেতু জুলে আছে, ঠিক আছে, বাই 4 ইন্টু পাই এর ভ্যালু 3.14 ইন্টু এর এম এর ভ্যালু কি বলে দিয়েছে, এম এর ভ্যালুটা বলে দিয়েছে দেখো, আচ্ছা পজিশনের ভ্যালু বলে দিয়েছে 10 টু দি পাওয়ার -5 ইন্টু মাস বলে দিয়েছে কত, গ্রামে বলেছে, এটাকে আমি কেজিতে করব, তাহলে কত মাস বলেছে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এই পুরোটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো কত 2.099 ইন্টু 10 টু দি পাওয়ার -28 মিটার সেকেন্ড ইনভার্স। দেখো বুঝতে পারলে কিনা, আর কিছুই না, ডেল ভিটা বার করতে হবে, তাহলে ডেল এক্স জানি, ডেল এক্স দেখো বলে দিয়েছে পজিশনের আনসার্টেনটি 10 টু দি পাওয়ার -5, আমরা এম এর ভ্যালু জানি, এম এর ভ্যালু বলে দিয়েছে, জাস্ট ইউনিটে কনভার্সন করতে হবে, সব যেহেতু আমরা এসআই তে করছি আমাদের সব এসআই তে বসাতে হবে। দেখো বোঝা গেল কিনা, নেক্সট দেখো, ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। চারটা কি বলছে দেখো, ইফ আনসার্টেনটি ইজ ইন পজিশন এন্ড মোমেন্টাম ইন এ মুভিং অবজেক্ট আর সেম, ফাইন্ড আনসার্টেনটি ইন ভেলোসিটি।
পজিশন আর মোমেন্টামের আনসার্টেনিটি যদি সেম হয় তাহলে ভেলোসিটির আনসার্টেনিটিটা কত হবে? অ্যাকর্ডিং টু আনসার্টেনিটি প্রিন্সিপাল কি আমরা জানি? del x into del p equal to h by 4 pi, এটা আমরা জানি। এবার কি বলছে, যদি সেম হয়ে যায়, মানে del x আর del p টা সেম হয়ে যায়, তাহলে আমরা এভাবে লিখতে পারি, দুটোকেই del p তার স্কয়ার লিখতে পারি, যেহেতু del x equal to del p, তাই তো? তাহলে ওটা কি করব, h by 4 pi এভাবে লিখতে পারি। এবার তাহলে ডেল পি টার ভ্যালু কিভাবে বার করব? ভেলোসিটির ভ্যালুটা বার করতে বলেছে। ডেল পি ইকাল টু কি, এইচ বাই 4 পাই। এটা যদি বসাই, এবার ডেল পি টাকে আমরা কি লিখতে পারি, এম ডেল ভি লিখতে পারি। এম ডেল ভি, ডেল পি মানে কি এম ডেল ভি, সেটা সমান এইচ বাই 4 পাই হচ্ছে। আর ডেল ভি এর ভ্যালুটা আমাদের চেয়েছে, আনসার্টেনটি ইন ভেলোসিটি চেয়েছে, তাহলে এমটা নিচে নিয়ে চলে যাব। এমটা নিচে নিয়ে চলে গেলে এই 4টাকে যদি আমরা বাইরে আনি, এটাকে কিভাবে লিখতে পারি, 1/2 লিখতে পারি ইন্টু এইচ বাই পাই। তাহলে এটা ডেল ভি এর ভ্যালুটা কি হবে, 1/2 এম, মানে এমটাকে নিচে নিয়ে চলে যাচ্ছি, ইন্টু এইচ বাই পাই। বুঝতে পারলে কি? দেখো, মানে ডেল এক্স আর ডেল পির ভ্যালুটা সেম বলেছে, সেই জন্য আমরা ডেল পি স্কোয়ার করলাম। স্কোয়ার করে আমরা কি করছি, এবার চেয়েছি কি ডেল ভি। আমরা জানি ডেল পি সমান কি, ডেল পি সমান এম ইন্টু ডেল ভি। এম এর ভ্যালুটা নিচে নিয়ে চলে গেলে ডেল ভি এটা পড়ে থাকে। দেখো, বুঝতে পারলে কিনা? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, যদি ক্যালকুলেট দ্য মিনিমাম আনসার্টেনটি ইন দ্য পজিশন of a bullet of mass 2.5 having a probable velocity between, মানে যার একটা বড় এরকম ভ্যালু বলে দিয়েছে, এই ভেলোসিটির মধ্যে মিনিমাম আনসার্টেনটি ইন পজিশন চেয়েছে। তাহলে আনসার্টেনটি ইন ভেলোসিটি আমাদের বার করতে হবে, মানে ভেলোসিটি যে ডিফারেন্সটা আছে সেটা আমাদের বার করে নিতে হবে। ডেল ভি সমান কি করব, 60.000 আর কিছুই না, শুধু তোমাদের ভ্যালুটাকে বড় করে তোমাদের জাস্ট কনফিউজ করার চেষ্টা করা হয়েছে, আর কিছুই না। এটা বিয়োগ করলে কত হবে, দেখো 1 আসছে, 1 মিটার পার সেকেন্ড, আর কিছুই না। তাহলে ডেল ভিটা তোমরা পেয়ে যাচ্ছ। পজিশন, ডেল এক্স এর ভ্যালুটা চেয়েছে, তাই তো? এবার অ্যাকর্ডিং টু আনসার্টেনটি প্রিন্সিপাল ডেল এক্স কি জানি, এইচ বাই এম ভি জানি 4 পাই, আর ডেল ভি, ডেল, দেখো এটা আগে এটাই বললাম না, ডেল এক্স, ঠিক আছে, ডেল পিটাকে আমরা কি লিখতে পারি, এম ডেল ভি লিখতে পারি, তাই তো? ডেল পিটাকে আমরা এটা লিখতে পারি। তাহলে ডেল এক্স সমান কি, এইচ বাই 4 পাই ইন্টু কি হবে, 4 পাই এম ইন্টু ডেল ভি হবে। এর ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে গেল, তাই তো? এর ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে গেল। এর ভ্যালুটা কি হচ্ছে দেখো, এইচ এর ভ্যালু বসাও, 6.626 ইন্টু 10⁻³ বাই 4 ইন্টু পাই 3.14 ইন্টু এম এর ভ্যালু দেখো বলে দিয়েছে 2.5 ইন্টু গ্রামে আছে, তাহলে এটাকে আমাদের কেজিতে করবো, 10⁻³ দিয়ে গুণ করবো, ইন্টু ডেল ভি কত বার করলাম, 1 মিটার পার সেকেন্ড, এটাকে ক্যালকুলেট করলে পাবে 2.12 ইন্টু 10⁻32 মিটার। এটাই হচ্ছে ডেল এক্স, মানে পজিশনের আনসার্টেনটি। বোঝা গেল? আর লাস্টে একটা ম্যাথ আছে দেখো, বলছে ইফ অ্যান আনসার্টেনটি, এটা তোমাদের দেয়া থাকলো, হোমওয়ার্ক দেয়া থাকলো, লাস্টের একটা তোমাদের হোমওয়ার্ক দেয়া থাকলো, পড়ো তো তোমরা বাড়িতে। If uncertainties in the measurement of position and momentum of an electron are found to be equal to magnitude, মানে ইকুয়াল ম্যাগনিটিউড বলে দিয়েছে পজিশন আর কি মোমেন্টাম, then what is the uncertainty in the measurement of velocity, ওই সেম ভেলোসিটির আনসার্টেনটি বার করতে, ডেল ভি বার করতে বলেছে। সেম একটা ম্যাথ আমরা আগেও পড়িয়েছি, দেখো এই ম্যাথটার মতো সেম, ডেল এক্স আর ডেল পি এর ভ্যালু সেম, ডেল ভি বার করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা পড়বো কোয়ান্টাম নাম্বার, এটা করলেই আমাদের অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ, আজকে এখানে অবধি থাকলো।